গল্পের শুরুতে ছোটবেলায় সি একটি ছবি আঁকে। সেই ছবিতে চারজন মানুষ ছিল, তার বাবা, মা, খালা এবং সে নিজে। ছবিতে তার বাবা ও খালার মাথার উপরে লাল রেখা ছিল। তার মা এই বিষয়টি লক্ষ্য করেন এবং বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত। এরপর তিনি নিজের স্বামীকে ছুরি দিয়ে খুন করেন এবং নিজে পালিয়ে যান। এই ঘটনার পর থেকেই সি তার বিশেষ ক্ষমতাকে ঘৃণা করতে শুরু করে। তার মনে হয় এই শক্তির কারণেই সে এতিম হয়েছে। এই কারণে সে বহুবার আত্মহত্যার চেষ্টা করে, কখনো ফাঁসি, কখনো লাফ দিয়ে, কিন্তু কোনোটিই সফল হয় না। কারণ সে মরতে পারে না, সে আসলে অমর। সে যতবারই আত্মহত্যা করতে চায় ততবারই সে বেঁচে যায়। এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় সে এই লাল রেখাগুলোর উৎস খুঁজে বের করবে এবং কেউ আর এই রেখাগুলো দেখতে পায় কিনা তা জানার চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে এই অভিশাপ ভাঙা যায়। সি প্রায় সময় বাইরের কারো সঙ্গে দেখা করে না, বাইরে খেতে যায় না, সবকিছু হোম ডেলিভারিতে নেয় এবং সবসময় চোখে কালো চশমা পরে থাকে। একদিন তার দরজায় কেউ কড়া নাড়ে। সে পিপহোল দিয়ে দেখে যে তার প্রতিবেশী, নতুন একজন মেয়ে। এই মেয়েটির মাথার উপরে 10টিরও বেশি লাল রেখা রয়েছে। এর মানে সে 10 জনের বেশি পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে। ছোট বোন ব্যালকনি থেকে সিকে দেখে এবং সম্পর্ক তৈরি করতে ফল নিয়ে আসে। অনেকক্ষণ কড়া নাড়ার পরও কেউ দরজা খুলে না, তাই সে ফলগুলো রেখে চলে যায়। তাই তার ছোট বোনের প্রতি একটু ভালো লাগা জন্মায়। পরপর 3টি খুন হয়েছে, 3জনই তরুণী, অবিবাহিত নারী। এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে এক তরুণ ও সুদর্শন পুলিশ অফিসার, হান। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায় মহিলাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের ঘর গুছানো ছিল, কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। ঘরে টাকা পয়সা ছিল, তা কেউ নেয়নি। যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। সহকারী পুলিশ অফিসার বলে, এই লোকটা কি মানসিক রোগী? এছাড়া একজন প্রতিবেশী জানিয়েছে যে আগের রাতে একজন হেলমেট পরা লোককে বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেছে। তাকে একজন ডেলিভারি ম্যানের মতো লাগছিল। ছোট বোন আবার ফল নিয়ে আসে এবং সিকে ধন্যবাদ জানায়। ঠিক সেই সময় টিভিতে খুনের খবর দেখানো হচ্ছিল। সি টিভিতে হেলমেট পরা লোকটিকে দেখে। সে দেখতে পায় তার মাথার উপর কেবল একটি লাল রেখা রয়েছে। কিন্তু এমন প্রাপ্তবয়স্ক পুরুষ যার কেবল একটি লাল রেখা খুবই বিরল। এই কারণে সি সন্দেহ করে যে লোকটি খুনি হতে পারে। সেই রাতে সি দেখে যে তার ছোট বোনের ঘরে সেই হেলমেট পরা লোকটি আছে। তার মাথার উপর তখনও একটি মাত্র লাল রেখা রয়েছে। সে ভয় পেয়ে পুলিশে কল করে, কিন্তু ঠিক সেই সময় লোকটি হেলমেট খুলে ফেলে। তখনই তার মাথার উপর আরেকটি লাল রেখা যুক্ত হয়, আর তা সরাসরি ছোট বোনের সাথে যুক্ত হয়। এতে সি আর নিশ্চিত হতে পারে না লোকটি খুনি কিনা। পরদিন সহকারী ফোন করে পুলিশ অফিসার হানকে জানায় যে গত রাতে একটি ফোন কল এসেছিল। কলটি যেখান থেকে করা হয়েছিল সেটা ছিল হানের বাড়ির একদম বিপরীতে। তাই সে হানকে বলে সেখানে গিয়ে পরিস্থিতি দেখতে। পুলিশ অফিসার হান সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়, কারণ কেবল তারাই জানত যে সন্দেহভাজন ব্যক্তি একজন ডেলিভারি ম্যান হতে পারে এবং এই তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। তাই সে দ্রুত সির দরজায় নক করে। সি পিপহোল দিয়ে দেখে হান তার মাথার ওপরে অসংখ্য লাল রেখা নিয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে হানকে বহুবার গালি দেয়। ঠিক সেই সময় ওপরতলা থেকে একজন লোক নিচে নেমে এসে হানকে বলে আর নক না করতে, এমনকি আবর্জনা ফেলার জন্য লোক ভাড়া করে। সি দরজাটা অল্প ফাঁক করে বলে সে ভুল করে পুলিশ ডাকছিল, কারণ সে তার প্রেমিক ভেবে ভুল করেছে। হান কিছুটা বিভ্রান্ত হয় এবং আরও কিছু জিজ্ঞেস করতে চায়। কয়েকদিন পর মামলার কিছুটা অগ্রগতি হয়। পুলিশ জানতে পারে যে 2টি মহিলা ও একজন পুরুষ এই ঘটনার সঙ্গে জড়িত। পুরুষটির নাম ও জিমিন। সহকারী তখন ও জিমিনের ছবি বের করে। সে সেই লোক যে সেদিন সকালে সির দরজার সামনে হানকে স্বাগত জানিয়েছিল। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তদন্ত শুরু করতে হবে তার বাম হাত ধরে। ঠিক তখনই হান একটি ফোন কল পায়। সে সহকারীকে বলে আগে ও জিমিনের বাড়িতে যেতে, কারণ তাকে অন্য জায়গায় যেতে হবে। হাসপাতাল থেকে ফোন এসেছিল, জানানো হয়েছিল যে তার বাবা নিখোঁজ। হান দ্রুত ছাদের দিকে ছুটে যায়। দেখে একটি বৃদ্ধ লোক দেয়ালের পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে। হান কাছে যায় না, বরং মনে মনে কামনা করে লোকটি যেন লাফিয়ে পড়ে। ঠিক তখন কয়েকজন ডাক্তার এসে বৃদ্ধ লোকটিকে নিচে নামায়। অন্যদিকে সহকারী পৌঁছে যায় ও জিমিনের অ্যাপার্টমেন্টে, তবে দেখে দরজা খোলা। সে সাহস করে ভিতরে ঢোকে। একটি ঘর খুব অদ্ভুতভাবে সাজানো ছিল। ঘরের কোনায় রাখা ছিল অনেক দড়ি। সহকারী দ্রুত হানকে ফোন করে সব জানায়। ঠিক তখনই ও জিমিন ফিরে আসে। সে সহকারীকে বেঁধে ফেলে। এরপর সে হেলমেট পরে পাশের অ্যাপার্টমেন্টে যায়। তার পরবর্তী লক্ষ্য ছিল নতুন প্রতিবেশী, সির ছোট বোন। সি তখন নিচুতলায় ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে ও জিমিনের মাথার ওপরে কেবল একটি লাল রেখা রয়েছে, আর সেই লাল রেখাটি ছোট বোনের সাথে যুক্ত। ছোট বোন তার যতবার ফল পাঠিয়েছে তার
তার প্রতিদানে এবার সি সিদ্ধান্ত নেয় কিছু করার। সে রান্নাঘর থেকে একটি ছুরি নেয়, কালো চশমা পরে সাহস করে দরজা খুলে বাইরে বের হয়। এই মুহূর্তে ছোট বোন ও জিমিনকে দরজা খুলতে দেখা যায়। ছোট বোন মনে করেছিল লোকটি তার প্রেমিক, কিন্তু হেলমেট খুলতেই দেখে লোকটি ও জিমিন। তখন বোঝা যায় সম্ভবত তাদের আগে থেকেই প্রেম ছিল। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল ও জিমিনও ছোট বোনের মাথার লাল রেখাগুলো দেখতে পায়, এবং সে দেখে যে রেখাগুলোর সংখ্যা কম নয়। তৎক্ষণাৎ তার মনে খুনের ইচ্ছা জাগে। সে ছোট বোনকে সোফায় চেপে ধরে, তার গলা জোরে চেপে ধরে শ্বাসরোধ করতে থাকে। ঠিক তখনই সি ঘরে প্রবেশ করে। তার হাতে কাঁপতে কাঁপতে ধরা ছুরি ছিল, কিন্তু ও জিমিন একদম পাত্তা দেয় না। সহজেই তার কাছ থেকে ছুরিটা কেড়ে নেয় এবং সির পেটে কোপ মারে। ও জিমিন আবার ছোট বোনের দিকে ফিরে যায়। ছোট বোন প্রাণপণে নিজেকে রক্ষা করে। এই চশমাটা ও জিমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক তখনই পুলিশ অফিসার হান এসে পৌঁছায়। সে নিচে সির চশমাটা খুঁজে পায়। তারপর সির দরজা খোলা দেখে উপরে আসে। সে ঘরের দেয়ালে অসংখ্য লাল রেখা দেখতে পায়। এমন সময় ছোট বোনের চিৎকার ভেসে আসে। হান ব্যালকনির দিকে দৌড়ায়। সে দেখে পুরো হত্যাচেষ্টার দৃশ্য সামনে ঘটছে। লক্ষ্য করে গুলি ছোড়ে। ও জিমিন তখন মাটিতে পড়ে যায়। তার মাথার উপরের সব লাল রেখা অদৃশ্য হয়ে যায়। ছোট বোনকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সির পেটের আঘাতও সারিয়ে ওঠে। সি তখন মনে করতে থাকে ও জিমিন মৃত্যুর আগে বলেছিল, তুমি কি লাল রেখাগুলো দেখতে পাও? সে সঙ্গে সঙ্গে বোঝে ও জিমিনও লাল রেখাগুলো দেখতে পেত, আর তার চশমাটাই এই রহস্যের চাবিকাঠি। ঠিক তখনই পুলিশ অফিসার হানের ভাগ্নি এসে সিকে স্বাগত জানায়। সে বলে তারা একই স্কুলে পড়ত। ছোট বোনের জীবন বাঁচানোর পর সি প্রথমবার অনুভব করে তার শক্তি মূল্যবান। সে সিদ্ধান্ত নেয় আর কখনো চশমা পরবে না। ঠিক সেই সময় সি একটি মেসেজ পায়, আমিও তোমার দেখা পৃথিবী দেখতে পাই। যদি জানতে চাও কেন, তাহলে ফাংজো হাই স্কুল এমে এসো। এখানে 1 নম্বর এপিসোড শেষ হয়।